এই মেয়ে, কি সমস্যা তোমার? তুমি এই ছেলেটাকে এভাবে পেটাচ্ছ কেন? সেই কৈফিয়ত কি আমি তোকে দেব নাকি? তুই কে আমার কাছে কৈফিয়ত চাইতে এসেছিস? তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো, আর তারপর জিজ্ঞাসা করো আমি কে। এই কথাটা শুনে প্রিয়াঙ্কা নিজের হাতের লাঠিটা ফেলে দিয়ে সামনের দিকে তাকালো। সামনের দিকে তাকিয়ে দেখে একটা ইয়াং হ্যান্ডসাম ছেলে তার সঙ্গে দাঁড়িয়ে আছে। ছেলে বললে ভুল হবে, পুলিশের এসিপি। প্রিয়াঙ্কা তখন পুলিশের এসিপিকে উদ্দেশ্য করে বলতে থাকে। শহরে নতুন এসেছিস বুঝি, তাই হয়তো আমাকে চিনতে পারিসনি। চুপচাপ এখান থেকে চলে যা, আমাকে আমার কাজ করতে দে। তা না হলে এলাকাটা কিছু দিনের মধ্যেই ছেড়ে দিতে হবে। ম্যাডাম, আমি এলাকা ছাড়তে আসিনি, আমি এলাকার পরিবেশ স্থির করতে এসেছি। আপনি এই ছেলেটাকে কেন এভাবে মেরেছেন সেটাই আমাকে বলুন। বললাম না আমি আমার কাজের কোনো কৈফিয়ত কাউকে দেই না। তারপরেও তুই কেন আমার কাছে কৈফিয়ত চাইছিস? নিজের ভালো চাস তো চুপচাপ এখান থেকে চলে যা। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই তুষার পিছন থেকে তার হাতটা ধরে ফেলে আর বলে, প্রিয়াঙ্কা কেন এই ছেলেটাকে এভাবে মেরেছে। এই কথার কৈফিয়ত না শুনে তুষার এখান থেকে এক পাও নড়বে না। প্রিয়াঙ্কা তুষারের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল আর তুষারের দিকে একবার ফিরে তাকালো। শার্টের উপরে থাকা ব্যাস থেকে নামটা করে নিল, এসিপি তুষার আহমেদ। তারপরও তার সঙ্গে থাকা একটা ছেলেকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই হৃদয়, এই এসিপির কাছে আমার পরিচয়টা দিয়ে দে আর বলে দে আমি কে হই। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। এদিকে হৃদয় তখনই তুষারকে উদ্দেশ্য করে বলতে লাগলো। শোনেন, এ হলো প্রিয়াঙ্কা আপু, এই শহরের লেডি মাফিয়া ডন। শহরের সবাই তাকে প্রচণ্ড ভয় পায়, কারণ তার বাবা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী 5 জনের মধ্যে একজন। তাদের টাকা পয়সার অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই, তাই সে একটু বেপরোয়া হয়ে গেছে। দেশের আইন তার কিছুই করতে পারে না, তাই সবচেয়ে তো এটা ভালো হবে আপনি তার সঙ্গে না লাগেন। আমি তো এটাই বলতে চাইছি, যার বাবার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই, তার কাছে শিক্ষার এত অভাব কেন? এই বলে তুষার বলতে থাকে, মেয়েটার চেহারাও তো মাশাল্লাহ, তাহলে ব্যবহার এমন কেন। তারপর তুষার হৃদয়কে সেখান থেকে চলে যেতে বলে। আর এদিকে যে ছেলেটা এতক্ষণ ধরে পড়ে মার খাচ্ছিল সেই ছেলেটার দিকে এগিয়ে গেল আর সেই ছেলেটাকে বলতে লাগলো। এবার তুমি আমাকে এইটা বলো, এই মেয়েটা তোমাকে এতক্ষণ ধরে এভাবে মারছিল কেন? তুমি কি মেয়েটার কোনো ক্ষতি করেছো নাকি? ছেলেটা তখন বলতে থাকে। আমি ওর কোনো ক্ষতি করিনি। আসলে মেয়েটা আমাদের কলেজে পড়াশোনা করে। তার একটা কাছের বান্ধবীকে আমার খুব পছন্দ হয়েছিল, বলতে পারেন ভালোবেসে ফেলেছি। তাই ওই মেয়েটাকে আমি প্রপোজ করতে গেছিলাম, আর এটা এই প্রিয়াঙ্কা দেখে ফেলেছিল, তাই সে আমাকে এভাবে মেরেছে। এবার আপনি বলুন না, আমরা তো এখন বড় হয়েছি, এখন কি কাউকে ভালোবাসা অপরাধ? এই কথা শুনে তুষার ছেলেটাকে বলে। না, তুমি তো এখন যথেষ্ট বড় হয়েছো, চাইলে কোনো মেয়ের
ও আচ্ছা, তাই বুঝি। তাহলে ঠিক আছে, আমিও দেখে নেব এর পরিণাম কাকে ভোগ করতে হয়, তোমাকে নাকি আমাকে। এই বলে প্রিয়াঙ্কা তুষারকে শাসাতে শাসাতে সেখান থেকে চলে গেল। এদিকে তুষার তখনও সেখানে দাঁড়িয়ে থেকে ভাবছে এই মেয়েটা এমন কেন, একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে তার বন্ধুর সঙ্গে বিছানে যাওয়ার প্রস্তাব দেয়। এটাকে আসলেই মেয়ে মানুষ নাকি অন্য কিছু? তাছাড়া প্রিয়াঙ্কাকে দেখতে অনেকটা ছেলেদের মতোই লাগে। চুলগুলো ছোট ছোট, সবসময় জিন্স আর টি শার্ট পরে, কথাবার্তা চালচলন ছেলেদের মতোই। এখন তো তুষারেরই সন্দেহ হচ্ছে প্রিয়াঙ্কা আসলেই মেয়ে তো। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন সময় চলে গেল। সেদিন প্রিয়াঙ্কার বাবা অফিস থেকে এসে ড্রয়িং রুমে বসেছিল, আর প্রিয়াঙ্কা বাসায় তার বাবাকে দেখে সে বলতে থাকে, বাবা, তোমাকে না গতকাল বলেছিলাম আমার 5 লাখ টাকা লাগবে? তুমি টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করোনি কেন? প্রিয়াঙ্কা, আমি তোমাকে দেখছি কয়েকদিন ধরে তুমি একটু বেশিই বেপরোয়া হয়ে গেছো। এই তো কদিন আগে তোমাকে 60 লক্ষ টাকা দেওয়া হলো, এখনো 1 মাস সময় পার হয়নি, তুমি পুরো টাকাটা খরচ করে ফেলেছো। তুমি এগুলো কি শুরু করেছো সেটা আমাকে বলবে? কাম অন বাবা, তোমার এত কোটি কোটি টাকার সম্পদ, সেগুলো যদি আমি খরচ না করি তাহলে কে খরচ করবে? বলো আমাকে শুনি। মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই টাকা পয়সা কামাই করতে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা কি তুমি জানো? এই বলে প্রিয়াঙ্কার বাবা বলতে শুরু করেন, এক সময় আমাদের এই সব কিছুর কিছুই ছিল না, একদম শূন্য পকেটে ছিলাম। শূন্য পকেট থেকে আজ আমি কোটিপতি হয়েছি। এর পিছনের গল্পটা নিশ্চয়ই তোমার জানা নেই। যদি জানা থাকতো তাহলে তুমি এভাবে এত টাকা পয়সা নষ্ট করতে না। টাকা পয়সা নষ্ট করার আগে অন্তত একবার হলেও চিন্তা করতে। আমি যখন শূন্য পকেটে ছিলাম তখন কেউ আমার পাশে ছিল না, সমস্ত জার্নিটা আমাকে একা একাই করতে হয়েছে। এখন আমার টাকা পয়সা আছে, এখন আমার আত্মীয় স্বজন, কোনো কিছুর কোনো অভাব নেই। ওই যে বলে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, আমারও সেই রকম তাই হয়েছে। কিন্তু যখন আমার পাতিলে ভাত ছিল না তখন কিন্তু একটা কাকও আমার কাছে আসতো না। বাবার এমন আহাজারি শুনে প্রিয়াঙ্কা তার বাবাকে বলতে থাকে, দেখো বাবা, এসব আহাজারি করা আমার একদমই পছন্দ নয়। আমি এগুলো একদমই সহ্য করতে পারি না। তাই তোমাকে বলছি, এসব বন্ধ করো। সে না হয় করলাম, কিন্তু তাই বলে তুমি মাত্র 15 দিনে 60 লক্ষ টাকা খরচ করে ফেলবে? বাবা, আমার বন্ধুর জন্মদিন ছিল, সেখানে পার্টি দিয়েছি আর বন্ধুদের নিয়ে একটু ঘুরোঘুরি করেছি। এতেই তুমি যে কয়টা টাকা দিয়েছো সেই কয়টা টাকা শেষ হয়ে গেছে। তা আমি কি করব? এই 60 লক্ষ টাকাকে তোমার মাত্র কয়েকটা টাকা মনে হচ্ছে? তুমি জানো টাকা কামাই করতে কতটা কষ্ট করতে হয়? বাবার এরকম কথাবার্তা শুনে প্রিয়াঙ্কা উঠে যাচ্ছিল, তাই সে সেখানে আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। এদিকে ঠিক ওই মুহূর্তে প্রিয়াঙ্কার মা এসে সেখানে উপস্থিত হয়। বাবা মেয়ের এরকম তর্ক বিতর্কে প্রিয়াঙ্কার মা বলে, কি ব্যাপার? তুমি আমার মেয়েকে এভাবে রাগিয়ে দিলে কেন? মেয়েটা কি এমন চেয়েছে যেটা তুমি দিতে পারোনি? তখন প্রিয়াঙ্কার বাবা বলতে থাকে, প্রিয়াঙ্কা একটা মেয়ে মানুষ, তাকে এভাবে বেপরোয়াভাবে চলতে দেওয়াটা আমাদের জন্য একদমই কিন্তু উচিত হচ্ছে না। তাকে আমি মাসের 1 তারিখে 60 লক্ষ টাকা দিয়েছি তার হাত খরচের জন্য। আজ মাসের সবেমাত্র 15 তারিখ, ইতিমধ্যেই সে সমস্ত টাকা খরচ করে ফেলেছে। তোমার মেয়েগুলো কি শুরু করেছে আমি সেটাই তো বুঝতে পারছি না। প্লিজ তুমি তোমার মেয়েকে বোঝাও। তখনই প্রিয়াঙ্কার মা বলতে থাকে, আমার মেয়ে 15 দিনে 60 লাখ টাকা খরচ করেছে, এতে কি এমন হয়ে গেছে? আমাদের যা কিছু আছে সব কিছু একমাত্র মালিক প্রিয়াঙ্কা। সে যদি নিজেই সম্পত্তি নিজে খরচ করে তাহলে এখানে বাধা দেওয়ার কি আছে? তাছাড়া সব কিছু তো ওর জন্যই করা হয়েছে, তাহলে ও খরচ করবে না তো কে খরচ করবে? প্রিয়াঙ্কার মায়ের এমন কথা শুনে প্রিয়াঙ্কার বাবা কি বলবে কিছুই ভেবে পাচ্ছেন না। কারণ মা যদি মেয়েকে শাসন না করে সে মেয়ে বিগড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তাই বলে 15 দিনে 60 লক্ষ টাকা খরচ করে ফেলবে? আরে এটাও কি স্বাভাবিক? এই কথা শুনে প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কা
কোনো প্রয়োজন নেই। আমার সঙ্গে যারা থাকে তারা কখনো প্রেম ভালোবাসা সাপোর্ট করে না। তোকে আমি সেদিনই বলেছিলাম, তোকে যেন আমি আর কোনো দিন তিশার আশেপাশে দেখতে না পাই, কিন্তু তুই তো আমার কথাই শুনলি না। আজ আবার কিছু সঙ্গে কথা বলতে এসেছিস। আজ তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? কথাটা শোনা মাত্রই পাশ থেকে তুষার বলতে থাকে। মিস প্রিয়াঙ্কা, আপনার মতো মেয়ে যেখানে আছে সেখানে তো আমার মতো পুলিশ অফিসারকে পৌঁছাতেই হবে, তা না হলে তো আর কোনো উপায় নেই। কথাটা শুনে প্রিয়াঙ্কা সামনের দিকে তাকায়, আর তখনই তুষারকে দেখে বলতে থাকে। এই মিস্টার, কি সমস্যা আপনার? আপনি কেন এখানে এসেছেন? এসেছেন ভালো করেছেন, এখান থেকে চলে যান। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে নাক গলাতে আসবেন না। যেখানে ক্রাইম হবে সেখানে তো আমাকে যেতেই হবে, সেখানে না গিয়ে তো উপায় নেই, কারণ বাংলাদেশ সরকার আমাকে রেখেছে ক্রাইম দমনের জন্য। আমার সামনে যদি ক্রাইম হয় তাহলে তো আমাকে সেটা দমন করার জন্য যথেষ্ট ব্যবস্থা নিতেই হবে। তুষারের মুখ থেকে এই কথা শুনে প্রিয়াঙ্কা বলতে থাকে। এখানে কোনো ক্রাইম হচ্ছে না, এখানে পুলিশের কোনো প্রয়োজন নেই। পুলিশ যেতে পারে এখান থেকে, যেন অযথাই কোনো ঝামেলা না করে। এই কথা শুনে তুষার প্রিয়াঙ্কাকে বলে। এখানে যদি কোনো ক্রাইম নাই হয়ে থাকে তাহলে কেন অযথাই একটা অসহায় প্রেমিকের মাথায় বন্দুক ধরে রাখা হয়েছে? এই ছেলেটা তো কোনো অপরাধ করেনি, সে শুধুমাত্র একটা মেয়েকে ভালোবেসেছে, আর ভালোবাসা কখনোই অপরাধ হতে পারে না। তুষারের এইসব কথাবার্তা শুনে প্রিয়াঙ্কা ক্রমশ রেগে যাচ্ছিল আর বলছিল। এই যে এসিপি, আপনাকে কতবার বলেছি আপনি এখান থেকে চুপচাপ চলে যান, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। উল্টে এসেছেন আমার সঙ্গে ঝামেলা করতে। আপনি এখান থেকে যাবেন নাকি যাবেন না? প্রিয়াঙ্কার এই কথা শুনে তুষার বলতে থাকে। আমি তো এখানে থেকে যাওয়ার জন্য, যদি আমি তো থানায় যাচ্ছিলাম, আর তখন এই বিষয়টা আমার চোখে পড়েছে, তাই তো আমি এখানে দাঁড়িয়ে গেছি। আপনি এই ছেলেটাকে ছেড়ে দিন, তাহলেই আমি চলে যাচ্ছি। এই কথা শুনে প্রিয়াঙ্কা বলে, কোনোদিন বিরক্ত করবে না ততক্ষণ পর্যন্ত প্রিয়াঙ্কা ছেলেটাকে এখানে আটকে রাখবে, এবং যদি ছেলেটা এটাই বটে যে সে প্রিয়াঙ্কার বান্ধবীকে কখনোই ভুলে যাবে না, তাহলে প্রিয়াঙ্কা তার জন্য অন্য কোনো ব্যবস্থা করবে। এই কথা শুনে তুষার জানতে চায় প্রিয়াঙ্কাকে অন্য ব্যবস্থা করবে। তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে। কোনো বিপদ যখন নিজের থেকে পথ থেকে সরে না দাঁড়ায়, তখন প্রিয়াঙ্কা খুব ভালো করেই জানে এই বিপদটা কিভাবে এই পথ থেকে সরিয়ে দিতে হয়, তাই প্রিয়াঙ্কা সেটাই করবে। কি করবেন আপনি? ওর মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছেন, ওকে গুলি করবেন, করুন, আমার সামনেই, যাতে আপনার বিরুদ্ধে আমি নিজেই সাক্ষ্য দিতে পারি। তুষারের এরকম কথাবার্তায় প্রিয়াঙ্কা ক্রমশ রেগেই যাচ্ছিল। রাগে কটমট করতে করতে সে তার বন্ধু হৃদয়কে বলে। হৃদয়, এই পুলিশের এসিপিকে বল এখন এখান থেকে চলে যেতে, আমার সঙ্গে যেন কোনো ঝামেলায় না আসে। এটা আমার বিষয়, আমি হ্যান্ডেল করব। এই পুলিশের এসিপিকে এখানে কোনো প্রয়োজন নেই। হৃদয় তখন তুষারকে কোনো কিছু বলতে যাবে তার আগে তুষার নিজেই হৃদয়কে উদ্দেশ্য করে বলে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, আমার সঙ্গে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি শুধু ওই মেয়েটার সঙ্গে কথা বলতে চাই, মেয়েটাকে আমার সামনে নিয়ে আসো। তুষারের এই কথাই চুপচাপ হয়ে সবাই তখন সেখানে দাঁড়িয়ে থাকে, কেউ কোনো কথাই বলে না। তখনই তুষার ধমক দিয়ে বলে ওঠে। কি হলো? আমি কি বলেছি তোমরা শুনতে পাওনি নাকি? হৃদয় যখন আস্তে আস্তে সেখান থেকে সরে গেল, তখন তুষার সুজয়কেই বলে তিশাকে সেখানে নিয়ে আসতে। সুজয় তখন সেখান থেকে সোজা ভার্সিটির ভিতরে চলে গেল, তারপর তিশার হাত ধরে সেখানে নিয়ে আসলো। তিশাকে সেখানে নিয়ে আসতেই তুষার তখন তিশাকে উদ্দেশ্য করে বলে। দেখো তিশা, এখানে যেটা হয়েছে সেটা শুধুমাত্র তোমার কারণেই হয়েছে। এখন আমি তোমাকে বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকু কথাই জিজ্ঞাসা করতে চাই, তুমি কি সুজয়কে ভালোবাসো? তুমি কি তার সঙ্গে সম্পর্ক করতে চাও, হ্যাঁ কি না? জাস্ট এইটুকুই। হ্যাঁ, না মানে আসলে তুমি যদি তাকে পছন্দ করো তাহলে ও আমাকে বলতে পারো, আর অপছন্দ করলেও আমাকে বলতে পারো। তুমি যেটা চাইবে এখানে সেটাই হবে, তোমার কথার বিরুদ্ধে কেউ যাবে না। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এখানে আছি।
বন্দুক দিয়ে গুলি করতে চেয়েছিল। সৌভাগ্যবশত আমি মেয়েটাকে বাঁচিয়ে নিয়েছি, আর সেই কারণেই অ্যাটেম্প টু মার্ডারের অপরাধে আমি আপনার মেয়েকে গ্রেফতার করেছি। হ্যাঁ, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আমার মেয়ে যদি কোনো অপরাধ না করতো, তাহলে পুলিশ কেন? পুলিশের বাবারও সাহস ছিল না আমার মেয়েকে গ্রেপ্তার করার। যাই হোক, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু এত সহজে ওকে ছেড়ে দিও না। একটু উদ্যম মাধ্যম দিয়ে তারপরেই ছেড়ো। আঙ্কেল, আমি আপনার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাই। আমি আপনার সঙ্গে কোথায় দেখা করতে পারবো? প্রিয়াঙ্কা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এটা আমার অফিস, ওখানে চলে এসো, তাহলেই দেখা হয়ে যাবে। অতঃপর প্রিয়াঙ্কার বাবার সঙ্গে কথা বলা শেষ করে তুষার ফোনটা কেটে দিল। আর এদিকে প্রিয়াঙ্কার রাগে গজগজ করছে আর বলছে, এই পুলিশের রেসিপি, তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার বাবার সঙ্গে কথা বলার জন্য? তোকে কি আমি বলেছিলাম বাবার সঙ্গে এইভাবে কথা বলতে? এখন যদি আমার বাবা আমাকে ছাড়াতে না আসে তাহলে তুই বুঝবি মজা। আমাকে এইভাবে অ্যারেস্ট করে নিয়ে আসা তোকে আমি হাড়ে হাড়ে টের পাওয়াবো। তখনই তুষার প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলে, প্রিয়াঙ্কা তুষারের কোনো কিছুই করতে পারবে না, কারণ তো স্যার আইনের লোক, আর তার সামনে কেউ ক্রাইম করলে সে তো অপরাধীকে শাস্তি দেবে, এটাই তাকে বলে দেওয়া হয়েছে। তাই তার সামনে কেউ অপরাধ করলে সে অ্যারেস্ট না করে আসবে না। তখনই তুষার একজন কনস্টেবলকে ডেকে এনে বলল তিশাকে কাস্টাডিতে নিয়ে যাওয়ার জন্য। যখন তখন দুজন মহিলা কনস্টেবল এসে তিশাকে কাস্টাডির ভিতর নিয়ে গেল। তিশা যেতেই চাইছিল না, মহিলা দুটো জোর করেই তাকে সেখানে নিয়ে গেল। এদিকে তুষার দুপুরের খাবার খাওয়ার জন্য বাইরে চলে গেল। খাবার খাওয়া শেষ হলে সে প্রিয়াঙ্কার জন্য এক প্লেট তার চেয়ে বিরিয়ানি অর্ডার করে সাথে নিয়ে থানায় চলে আসলো এবং সেটা একজন মহিলা কনস্টেবলকে দিয়ে প্রিয়াঙ্কার কাছে পাঠিয়ে দিল। কনস্টেবল, এই খাবারটা প্রিয়াঙ্কাকে দিয়ে আসুন, বলবেন আমি পাঠিয়েছি। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে কনস্টেবল খাবারটা নিয়ে প্রিয়াঙ্কার কাছে চলে গেল। প্রিয়াঙ্কার কাছে দিয়ে কনস্টেবল খাবারটা প্রিয়াঙ্কার হাতে তুলে দিয়ে বলল এটা তার জন্য পাঠিয়েছে। এই কথা শুনে প্রিয়াঙ্কা খাবারটা ছুঁড়ে ফেলে দিল আর চিৎকার করে বলতে লাগলো, তোদের রেসিপি স্যারকে গিয়ে বল আমি তার দেওয়া এই খাবার খাবো না। তার খাবার শেখা, আমি এই সস্তা খাবার খাই না। আমাকে বাসায় যেতে দিতে হবে, না হলে কিন্তু আমি এক্ষুনি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসবো। সেসব কথা আমাকে বলে কোনো লাভ হবে না ম্যাডাম, কারণ এসিপি তুষার স্যারকে আপনি চেনেন না। উনি যখনই আপনাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন তখনই আপনার কপালে খারাপ আছে। কেন তোদের এই রেসিপি কি বিশাল কিছু মনে করে নাকি নিজেকে? নিজেকে তিনি বিশাল কিছু মনে করেন না। এই কথাটা যেমন সত্য, ঠিক তেমনি আরো একটা সত্য কথা হলো তিনি কোনো অপরাধকেও প্রশ্রয় দেন না। আপনি অপরাধ করেছেন বলে আপনাকে গ্রেপ্তার করে এখানে নিয়ে এসেছে। তোদের অপরাধের গুষ্টি কিলাই, আমাকে তোরা এখনো চিনতে পারিসনি। আসুক তোদের রেসিপি, ওকে আমি মজা বোঝাবো। তারপর কনস্টেবল আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল। তারপর সোজা তুষারের কাছে গিয়ে পৌঁছে যাওয়ার সমস্ত ঘটনা বলল। সবকিছু শুনে তুষার কনস্টেবলকে বলতে লাগে, ও যাই কিছু করুক না কেন, আপনারা ওকে কোনো কিছুই বলবেন না। আমি ওর ব্যাপারটা দেখছি। ও খাবার খাবে না, না খেয়ে থাকুক, তাতে আমার গেছে যায় আসে না। কিন্তু বড়লোক বাপের বেটি বলেই ও যা ইচ্ছে তা করে বেড়াবে, তা তো হতে দেওয়া যাবে না। দেশে আইন কানুন বলে একটা কিছু আছে। এরপর তুষার থানা থেকে বের হয়ে আসে এবং সোজা প্রিয়াঙ্কার বাবার অফিসে চলে আসে। রিসিপশনে এসে পরিচয় দিতেই রিসিপশন থেকে প্রিয়াঙ্কার বাবার অ্যাসিস্ট্যান্ট তুষারকে প্রিয়াঙ্কার বাবার কেবিনে নিয়ে গেল। তুষার আর প্রিয়াঙ্কার বাবা সামনাসামনি বসে আছে, দুজনেই নিজ রূপ। তখনই হঠাৎ প্রিয়াঙ্কার বাবা নীরবতা ভেঙে বলতে শুরু করেন, দেখো বাবা, তোমাকে আমি কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। আসলে প্রিয়াঙ্কা আমার একমাত্র সন্তান। তারপর বেশ কিছুক্ষণ আবার চুপ হয়ে থাকেন, তারপর আবার বলতে শুরু করেন, ছোটবেলা থেকেই অনেক আদর যত্ন করে মানুষ করেছি। বলতে পারো সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে প্রিয়াঙ্কার। কিন্তু কথায় আছে না, বেশি আদরে বাচ্চা বাঁদর হয়ে যায়। প্রিয়াঙ্কার কাছেও ঠিক সেরকমটাই হয়েছে। ওকে আমরা বেশি ভালোবাসা দিয়েছিলাম, তাই সে একটু বেশি বেয়াদব হয়ে গেছে। মেয়েটা এতটা খামখেয়ালি হয়ে গেছে যেটা আমি ভাবতেও পারছি না। আচ্ছা, তুমি আমাকে
কাছে? এটা তুই ভাবলি কি করে? আমি মরে গেলেও তোর সাথে স্যারেন্ডার করব না। তুই আমাকে এক্ষুনি এখান থেকে যেতে দে। এই কথা শুনে তুষার বলতে থাকে, এখান থেকে শুধুমাত্র তুমি তোমার শ্বশুরবাড়িতেই যেতে পারবে, অন্য কোথাও তোমার যাওয়া হবে না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমার শ্বশুরবাড়ি কোথায় পেলি? আমি তো এখনো বিয়েই করিনি। এই কথা শুনে বিয়ে করনি তো কি হয়েছে? বিয়ে তোমাকে করতে হবে, এবং যদি তুমি বিয়ে করো তাহলে এখান থেকে মুক্তি পেতে পারবে, নয়তো তোমাকে এখানেই থাকতে হবে। এই বলে তুষার সেখান থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কার আগে গজগজ করছে বের হওয়ার জন্য। অনেক প্রচেষ্টা করতে লাগলো কিন্তু কোনোটাই কাজে আসলো না। এদিকে বিকেল ঘনিয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে আসলো, কিন্তু প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে থানা থেকে নিতে আসলো না। এটা ভেবে প্রিয়াঙ্কার যত বেশি রাগ হচ্ছে, তার চাইতে বেশি রাগ হচ্ছে তুষারের উপর। তুষারের কত বড় সাহস! তুষার প্রিয়াঙ্কাকে এখানে আটকে রেখেছে। রাতের বেলা তুষার কনস্টেবলকে ফোন দিয়ে বলে দেয় প্রিয়াঙ্কাকে খাবার দিয়ে আসার জন্য। কনস্টেবল তুষারের কথা অনুযায়ী প্রিয়াঙ্কার কাছে খাবার নিয়ে গেল, কিন্তু প্রিয়াঙ্কা তখন দুপুরের মতো খাবারটা ছুঁড়ে ফেলে দেয়, খাবার খায়নি। আর যেই কনস্টেবল তার কাছে খাবার নিয়ে গেছিল, সেই কনস্টেবলের গায়ে হাত তুলে আর বলে, এসিপিকে গিয়ে বল আমাকে এখান থেকে বের করতে। তার না হলে যে আমার কাছে আসবে তাকেই আমি এইভাবে মেরে তক্তা বানিয়ে দিব। কনস্টেবল মার খেয়ে একদম দফা রফা হয়ে গেছে। সে কোনো রকমে নিজের জান নিয়ে সেখান থেকে ছুটে পালালো। এদিকে রাতের বেলায় প্রিয়াঙ্কা আর ঘুমাতে পারলো না। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিল, কারণ এভাবে শক্ত বিছানায় ঘুমানোর অভ্যাস তার নেই। এদিকে শুধুমাত্র একটা কম্বল দেওয়া হয়েছে তাকে, কোনো বালিশ টালিশ কিছু না। প্রিয়াঙ্কা তো পারলে এখানে কাউকে হাতের কাছে ফেলে খুন করে ফেলতো। সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল। সকালবেলা তুষার যখনই থানায় আসলো, সবার প্রথমে এসে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে গেল। প্রিয়াঙ্কার সামনে দাঁড়াতেই প্রিয়াঙ্কা চেঁচিয়ে বলে উঠল, এই এসিপির বাচ্চা, তুই আমাকে এখানে আটকে রেখেছিস কেন? আমি সারা রাত ঘুমাতে পারিনি। তুই এখন আমাকে এখান থেকে বের করবি কিনা সেটাই বল। বের তো তোমাকে করতেই চাই, কিন্তু তুমি তো নিজেই বের হতে চাইছো না। তাছাড়া তুমি যে অপরাধ করেছো তার জন্য তো তোমাকে ক্ষমা করে দেওয়াও চলে না। দেখ, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই এক্ষুনি আমাকে এখান থেকে বের কর। তুমি এখান থেকে চাইলে বের হতে পারবে না মাই ডিয়ার। এখান থেকে তুমি তখনই বের হবে যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে শুধরে নেবে, ভালো মানুষ হয়ে যাওয়ার প্রতিজ্ঞা করবে। তাহলে আমি তোমার তাহলে আমি তোমাকে এখান থেকে বের হতে দিব। আর অতীতে যাদের যাদের সঙ্গে অন্যায় করেছে তাদের সবার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে, এবং আমাকে এটাও বলতে হবে তুমি আর কখনোই এই সব কিছু করবে না। এই কথা শুনে প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে বলে ওঠে, তুই কি আমাকে তোর হাতের পুতুল পেয়েছিস নাকি? তুই যেটা বলবি আমি সেটাই করব। আমি তোর কথা মতোই চলবো, এটা তুই ভাবলি কি করে? আমি মরে গেলেও তোর ইশারা মতো চলবো না। তাহলে তুমি এটার ভিতরেই থাকো। যতদিন পর্যন্ত তুমি নিজেকে শোধরাতে না পারবে ততদিন পর্যন্ত তুমি এখান থেকে বের হতে পারবে না। এই বলে তো সেখান থেকে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কা পিছন থেকে তুষারকে অনেকবার ডাক দেয়, কিন্তু তুষার প্রিয়াঙ্কার ডাক শুনেও না শোনার ভান করে সেখান থেকে চলে যায়। অপরদিকে প্রিয়াঙ্কার বাবা সেদিন অফিসের কাজ শেষ করে দুপুর 2টার দিকে তারপর তুষারকে ফোন দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তারপর প্রিয়াঙ্কার বাবা বলতে থাকে, বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। আমি তো কাল তোমাকে ব্যাপারটা বলেছিলাম। আজ আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে চাই। তুষার তখন তাকে একটা ঠিকানা লিখে মেসেজ করে দেয়। প্রিয়াঙ্কার বাবা তখন ওই ঠিকানা অনুযায়ী চলে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই একজন মধ্যবয়স্ক মহিলা এসে দরজা খুলে দিল। প্রিয়াঙ্কার বাবা তখন ওর মধ্যে বয়স্ক মহিলাকে সালাম দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার অনুমতি চায়। আসসালামু আলাইকুম। আমি তুষারের বাবা মায়ের সঙ্গে কথা বলতে এসেছি। ওয়ালাইকুম আসসালাম, আমি তুষারের আম্মু। আপনি প্লিজ ভিতরে আসুন, তারপর কথা বলি। এই বলে তুষারের আম্মু প্রিয়াঙ্কার আব্বুকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসেন। তারপর উনি তুষারের আব্বুকে ডেকে আনার জন্য উপরের রুমে চলে যান। তুষারের আব্বু তখন নিজের রুমে শুয়ে শুয়ে টিভি দেখছিলেন।
তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। এত উত্তেজিত হওয়ার কি আছে? তোমাকে তো বললাম এখান থেকে সোজা তুমি তোমার শ্বশুর বাড়িতে যেতে পারবে। যদি শ্বশুর বাড়িতে যেতে চাও তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেব, তা না হলে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। তুই কি মগের মূল্য পেয়েছিস নাকি? তখন তুষার বলতে থাকে। মগের মূল্য পেয়েছি কিনা সেটা বলতে পারছি না, তবে তোমাকে শায়েস্তা করার মতো একটা উপায় পেয়েছি। তাই তোমাকে শায়েস্তা না করে ছাড়বো না। তোমার কেসটা এখনো ফাইল করা হয়নি। যদি তোমার কেসটা ফাইল করি, তুমি একজন অন ডিউটিরত পুলিশ অফিসারের সামনে একজনকে অ্যাটেম্প টু মার্ডার করতে চেয়েছিলে, তাহলে তোমার কি হতে পারে সেটা বুঝতে পারছো? সেটার বিনিময়ে আমি তোমার সঙ্গে সমঝোতা করতে চাইছি। এখন তুমি কি করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। প্রিয়াঙ্কা তখন নিজেকে কিছুটা নরম করে আর বলে। এসিপি প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। আমি এখানে আর থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি তো জানেন আমি কেমন ফ্যামিলির মেয়ে, আমার কোথায় থাকার অভ্যাস, আমার এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই কথা শুনে তুষার প্রিয়াঙ্কাকে বলে। এটা নিশ্চয়ই অপরাধ করার আগে বোঝা উচিত ছিল। তখন যদি তুষার মেয়েটাকে বাঁচিয়ে নেই তো তাহলে তো মেয়েটা গুলিবিদ্ধ হয়ে মারা যেত। আর তারপর কি হতো? প্রিয়াঙ্কার নিশ্চিত ফাঁসি। এসব কথা শুনে প্রিয়াঙ্কা নিজেকে একটু নরম করার চেষ্টা করে আর তারপর আবারও তুষারকে বলে। আচ্ছা ঠিক আছে, আমি ওর কাছে সরি বলে নিব, কিন্তু আমাকে এখান থেকে যেতে দিন। শুধু সরি বললেই হবে না, তোমার নিজেকে সংশোধন করতে হবে। তোমাকে এখানে আরও বেশ কিছুদিন থাকতে হবে যাতে তুমি নিজের ভুলটা বুঝতে পারো আর নিজেকে সংশোধন করো। এরপর প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই প্রিয়াঙ্কার জন্য নিয়ে আসা জিনিসগুলো কনস্টেবলের হাতে তুলে দিয়ে তুষার সেখান থেকে চলে গেল। তুষার সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর কনস্টেবল জিনিসগুলো নিয়ে প্রিয়াঙ্কার কাছে গেল। প্রিয়াঙ্কা জিনিসগুলো দেখে আবারও তেলে বেগুনে জ্বলে উঠল আর ঠাস করে কনস্টেবলের গালে কয়েকটা চর বসিয়ে দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো। কিন্তু প্রিয়াঙ্কা কোনোভাবেই সেখান থেকে পালাতে পারল না, কারণ কনস্টেবলের চিৎকার চেঁচামেচিতে অন্য সব পুলিশরা ওখানে চলে এসেছিল আর প্রিয়াঙ্কাকে ধরে ফেলেছিল। তাই তারা আবারও প্রিয়াঙ্কাকে ক্যাস্টোরির ভিতর ঢুকিয়ে দেয়। প্রিয়াঙ্কা অনেক চিৎকার চেঁচামেচি করে এবং তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু তারা প্রিয়াঙ্কার কোনো কথাই শোনে না। প্রিয়াঙ্কাকে হাজতের ভিতর ভরে দিয়ে তালা লাগিয়ে দেয় আর তারপর সবাই সেখান থেকে চলে গেল। এদিকে আজ 3 দিন হয়ে গেছে প্রিয়াঙ্কা কোনো খাবার খায় না, যদিও তাকে জেল হাজতের খাবার দেওয়া হয় না। তুষার তার জন্য এক্সট্রা খাবার অর্ডার করে নিয়ে আসে, কিন্তু তারপরেও প্রিয়াঙ্কা সে খাবার ছুঁয়েও দেখে না। সে সবাইকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে তাকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের করা না হবে ততক্ষণ পর্যন্ত সে এক গ্লাস পানিও খাবে না। এদিকে তুষারও সবাইকে বলে দিয়েছে প্রিয়াঙ্কা যদি কোনো খাবার না খেয়ে মরেও যায় তাও যেন প্রিয়াঙ্কাকে এখান থেকে বের করা না হয়, যেভাবেই হোক তাকে শোধরাতেই হবে। এদিকে রাত 8টার দিকে বাসে আসে তুষার। তখনই তার বাবা মা তাকে ড্রয়িং রুমে ডেকে নেয়। ওই মুহূর্তে ড্রয়িং রুমে উপস্থিত ছিল তুষারের মা বাবা সহ তার ভাই বোনেরাও। তুষারের 2 ভাই 1 বোন, তুষার সবার বড়, তারপর তার আরেক ভাই আর সবার ছোট তাদের বোন। তুষারের ছোট ভাই অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে আর তার ছোট বোন ইন্টার প্রথম বর্ষে। তুষারের বাবা মা তখন তুষারকে বলে। দেখো, আমরা সবাই মিলে এখানে বসেছি মানে একটা সিদ্ধান্ত নিতে চাই। হ্যাঁ বলো, কি ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাও? তখন তুষারের বাবা তুষারকে বলতে থাকে। দেখো তুষার, তুমি যথেষ্ট বড় হয়েছো, পড়াশোনা শেষ করেছো, এখন চাকরিও করছো, তাই আমরা তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। শহরের বিশিষ্ট ব্যবসায়ী আসলাম সাহেব, ওনাকে তুমি নিশ্চয় চেনো, এবং উনি নিজেই বলেছেন ওনার সঙ্গে তোমার কথা হয়েছে। তাই এই ব্যাপারে তোমাকে কিছু বলতে চায়। তুমি কি মেয়েটা কি সামনাসামনি দেখেছো? হ্যাঁ বাবা, ওনার আর ওনার মেয়ের সঙ্গে আমার একবার সামনাসামনি দেখা হয়েছিল, আর তারপরে উনি আমাকে এসব কথা বলেন। এখন তুমি কি ভাবছো? তুমি কি মেয়েটাকে বিয়ে করবে? দেখো, বিয়ে শাদির ব্যাপার সারা জীবনের, তাই
প্রিয়াঙ্কাও তখন তার বাবা বুঝতে পারলো না, তার বাবার কথাই রাজি হয়ে গেল। আর তারপর তুষার আর প্রিয়াঙ্কার বাবা দুজনে মিলে পরিকল্পনা করতে থাকেন কিভাবে কি করা যায় সবকিছু গোপন রেখে। তারা দুজনে মিলে পরিকল্পনা করে বিয়ের আগে কোনো মুহূর্তেই প্রিয়াঙ্কাকে ছেলের সঙ্গে দেখা করাতে দেওয়া যাবে না। বাসর ঘর পর্যন্ত সবকিছুই গোপন রাখতে হবে, তারপর প্রকাশ হলে যা হওয়ার তাই হবে। এই করে তারা সবকিছুর বন্দোবস্ত করে। এদিকে দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসে। এদিকে প্রিয়াঙ্কার বাবা যেহেতু বলেছিল বিয়েটা আসল নয়, তাই প্রিয়াঙ্কা আর ছেলের সঙ্গে দেখা করা বা কথা বলার প্রয়োজনও মনে করেনি। প্রিয়াঙ্কা মনে মনে ভাবছে, এখান থেকে থাইল্যান্ড যেতে পারলেই বাঁচি, তাহলে আর পুলিশের রেসিপি আমাকে পাবে কোথায়? আজ তাদের দুজনের বিয়ের আয়োজন করা হয়েছে। আজ দুজনেই অনেক খুশি। এদিকে তুষার হলো প্রিয়াঙ্কাকে বউ হিসেবে পেতে চলেছে, অন্যদিকে প্রিয়াঙ্কা ভাবছে সে এই এসপির হাত থেকে মুক্তি পেতে চলেছে। এদিকে বিয়ের সমস্ত কার্যক্রম শেষ হলে প্রিয়াঙ্কাকে তাদের বাড়ি থেকে তুষারের বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হলো। প্রিয়াঙ্কা তখন মনে মনে অনেক খুশি। এই তো তার বন্ধুর দিন শেষ, এখন থেকে সে থাইল্যান্ডে গিয়ে ওপেন চলাফেরা আর যা ইচ্ছে তাই করতে পারবে। কিন্তু সেই চিন্তা আর বেশিক্ষণ রইল না। প্রিয়াঙ্কাকে তুষারের বাড়িতে নিয়ে আসা হয় তখন রাত আনুমানিক 8টার মতো মাঝে। তুষার তখনও প্রিয়াঙ্কার সামনে আসেনি। তুষারের বোন এবং তার কাজিনরা প্রিয়াঙ্কার সঙ্গে গল্প করছিল আর তাদের ছিল। তখনই হঠাৎ প্রিয়াঙ্কার চোখ যায় তুষারের রুমে দেয়ালে টাঙানো একটা ছবির উপর। ছবিটা দেখে প্রিয়াঙ্কা তুষারের বোনকে জিজ্ঞেস করে, এই ছবিটা কার? তুষারের বোন তখন বলে, নিজের হাজব্যান্ডকে নিজেই চিনতে পারছো না? এই কথাটা শুনেই তো প্রিয়াঙ্কা আকাশ থেকে পড়ল। প্রিয়াঙ্কা তখনই তুষারের বোনকে বলে তুষারকে ডেকে আনার জন্য। তখনই তুষার প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ায়। তুষার রুমে আসতেই সবাই রুম থেকে বের হয়ে চলে গেল। তুষার তখনই রুমের দরজাটা লাগিয়ে দিয়ে প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ালো। তখন প্রিয়াঙ্কা চিৎকার করে বলতে লাগলো, এসব কি হচ্ছে এখানে? তোমার বাসর করার ব্যবস্থা করা হয়েছে। একটু পরে এখানে তোমার সঙ্গে তোমার হাজবেন্ড রোমান্স করবে। এই কথা শুনে প্রিয়াঙ্কা আরো বেশি রেগে যায় আর তখনই তুষারকে থাপ্পড় দিতে যায়। তুষার তখনই প্রিয়াঙ্কার হাতটা ধরে ফেলে আর ওই হাত ধরেই টান দিয়ে প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলতে থাকে, এখন আর এইসব করে কোনো লাভ হবে না জানেমান, যা হওয়ার তা হয়ে গেছে। তোমার বাবা নিজেই পরিকল্পনা করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। তুষারের মুখ থেকে প্রিয়াঙ্কা এই কথা শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। তার বাবা তার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করছে, এটা তার ভাবতেই অবাক লাগছে। তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, আমি তোর কথা বিশ্বাস করি না। আমার বাবা আমার সঙ্গে এরকমটা করতেই পারে না। এই সব কিছু তুই পরিকল্পনা করে করেছিস। আমাকে ইচ্ছে করে তুই বিয়ে করেছিস, তাই না? তুমি যদি তা মনে করো তাহলে তাই, কারণ তোমার মতো সুন্দরী মেয়েকে শুধু আমি কেন, পৃথিবীর যে কোনো ছেলেই বিয়ে করতে চাইবে। এই কথা শুনে প্রিয়াঙ্কা বলতে থাকে, তুই আমাকে বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু তুই আমার সঙ্গে কখনোই সুখে সংসার করতে পারবি না। আমি তোকে কখনোই সুখে থাকতে দেব না। তুই আমাকে রাগিয়েছিস, এখন বুঝতে পারবি আমি কি জিনিস। আমি তোর জীবনটাকে একদম না ওরকম বানিয়ে ছেড়ে দেব। এই কথা শুনে তুষার হাহা করে হাসতে থাকে। তাকে এরকম হাসতে দেখে প্রিয়াঙ্কা বলতে থাকে, কি হলো, তুই এভাবে হাসছিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমি তো পাগল হয়ে গেছি তোমার রূপের মায়ায়। তবে হ্যাঁ, তোমার আমার জুটিটা কিন্তু দারুণ মানাবে। লেডি মাফিয়ার পুলিশ বর সাপে নেউলে খেলাটা জমবে ভালো। তুষার যত কথা বলছিল প্রিয়াঙ্কা তত বেশি রেগে যাচ্ছিল। প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণ খেপে গিয়ে বলে, তুই আমার সঙ্গে সাপে নেউলের খেলা খেলতে চাস, খুব ভালো কথা। তবে একটা কথা মনে রাখিস, এই খেলাতে কিন্তু সাপই জিতে যাবে, কারণ সে খুবই বিষাক্ত। আচ্ছা ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে, কিন্তু চলো এখন তো রোমান্সটা আগে সেরে নেই। এই বলে তুষার প্রিয়াঙ্কাকে বিছানাতে শুয়ে দেয়। প্রিয়াঙ্কা বিছানা থেকে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু তুষার তার হাত দুটো বিছানার সঙ্গে এত শক্ত করে চেপে ধরেছিল যে প্রিয়াঙ্কা নড়াচড়া করার শক্তিটুকু পাচ্ছিল না। এদিকে তুষার প্রিয়াঙ্কার নাকের সঙ্গে নিজের নাক ঘষতে ঘষতে বলতে থাকে, যাই বলো না কেন, তোমার শরীরে কিন্তু একটা নেশাময় গন্ধ আছে, যাতে শুধু আমি কেন অন্য সব ছেলেরাও পাগল হয়ে যাবে।